आज द्वितीय दिने आमी आबार तोमादेर सामने परिवेश और विज्ञान এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম দিন তোমাদের আমি বল ও চাপ এই নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আছে ঘর্ষণ ও তার পরিমাপ। ঘর্ষণ বল, ওই ঘর্ষণ বল কিভাবে পরিমাপ করা যায় এই সব বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো দেখো এখানে একটা টেবিল আছে, এই যে টেবিল, তার উপর একটা বস্তু রাখা আছে। এখন এই বস্তুকে আমি একটা দড়ি বেঁধে একে ধরো সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে একটা দড়ি বেঁধে একে সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখা যাবে খুব কম বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হচ্ছে না। বল বাড়াতে থাকলে একটা সময় গতিশীল হওয়ার উপক্রম করবে। এখন এই খুব কম বল বলতে কত বল প্রয়োগ করছি তা পরিমাপ করতে পারলে সুবিধা। তো কম বল বলতে কত বল বলা হচ্ছে। তো দেখো আগের অংশে পড়ানো হলো বল পরিমাপ করা যাবে কিসের সাহায্যে? স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। তাহলে এর সাথে যদি একটা স্প্রিং তুলা যন্ত্র যোগ করে নিই, কত বল প্রয়োগ করছি সেটা পরিমাপ করা যাবে। তাহলে এরপর কি করবো আমরা? এখানে একটা স্প্রিং তুলা যোগ করে নেব। স্প্রিং তুলা থেকে কত বল প্রয়োগ করছি সেটা পরিমাপ করতে পারবো। তাহলে সেই বল প্রয়োগ করলে বস্তুর অবস্থার কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা লক্ষ্য করব। ঠিক আছে, তাহলে এখন আমরা কি কাজ করব? এর সাথে একটা স্প্রিং তুলা যন্ত্র যুক্ত করব। সেই স্প্রিং তুলা যন্ত্রে বাইরে থেকে বল প্রয়োগ করব। তাতে এর এই যে গতির অবস্থার কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা আলোচনা করব। তাহলে এবার দেখো যে টেবিলের উপরে বস্তু রাখা আছে, সেই বস্তুকে একটা স্প্রিং তুলা যন্ত্র যুক্ত করে এইদিকে বল প্রয়োগ করা হচ্ছে। বলটা সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তো ধরো কোনো একটা মুহূর্তে এমন বল প্রয়োগ করা হয়েছে যে স্প্রিং তুলা যন্ত্রের পার্ট 1 দেখাচ্ছে। তাহলে স্প্রিং তুলা যন্ত্রের পার্ট যদি 1 দেখায়, মানে 1 কেজি ভার বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এই বলটার মান কত? আগে জেনেছো যে এখানে যা পার্ট দেখায় তাকে 9.8 মানে অভিকর্ষজ ত্বরণের মান দিয়ে গুণ করলে বল পাওয়া যায়। তাহলে 1 গুণিত 9.8, এটার একক হবে নিউটন, সমান 9.8 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাতে দেখা গেল বস্তুটা স্থির আছে। দেখো এর উপর বল প্রয়োগ করা আছে 9.8 নিউটন, তাতেও দেখা যাচ্ছে এই বস্তু টেবিলের উপর স্থির আছে। আর দ্বিতীয় সূত্রে কি পড়লে যে বল প্রয়োগ করলে বলকে, দেখো ওখানে সমীকরণটা ছিল F সমান ma। তো দেখো বল সমান ভর গুণিত ত্বরণ। তাহলে বল প্রয়োগ করেছি, নিশ্চয়ই একটা ত্বরণ পাওয়া যাবে ভর দিয়ে ভাগ করলে। কিন্তু দেখা যাচ্ছে বস্তু স্থির আছে। তাহলে বস্তু যদি স্থির থাকে, এর উপর ত্বরণ বা বেগের পরিবর্তন কত হলো? স্থির ছিল, এখনো স্থির আছে। তাহলে বেগের পরিবর্তন কত হলো? বেগের পরিবর্তন হলো 0। ত্বরণ কত হলো? ত্বরণটা হচ্ছে বেগ পরিবর্তনের হার, সেটাও 0। তাহলে ত্বরণ যদি 0 হয়, বল কত? 0। তাহলে এটাতে আমি বল প্রয়োগ করেছি, অথচ দেখা যাচ্ছে হিসাবে এর উপর বল 0। কেন এমন হলো? নিশ্চয়ই আরো কিছু বল কাজ করেছে এর বিপরীত দিকে, যে কারণে এই বলের সাথে সেই বলটা বিপরীত দিকে আছে বলে বিয়োগ করতে হয়েছে। তার লব্ধি মানে দুটোর যে ফল সেটা 0 হয়েছে। যে কি বোঝা গেল? যে এখানে নিশ্চয়ই অন্য আরো কোনো বল কাজ করছে যে এই বলকে বাতিল করছে। সেই বলটা কি? সেই বলটা হচ্ছে ঘর্ষণ বল।
যে বলটা কাজ করছে এদের স্পর্শতলে, দেখো এই বস্তু আর টেবিল এরা স্পর্শ করেছে যেখানে, সেই তলে ওই বলটা কাজ করছে। বলটা কোন দিকে কাজ করছে? আমরা যেদিকে বল প্রয়োগ করেছি তার বিপরীত দিকে। তো এই দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে ঘর্ষণ বল। আর একবার দেখে নাও, ঘর্ষণ বলটা আমরা যেদিকে বল প্রয়োগ করেছি তার বিপরীত দিকে কাজ করছে। কোথায় কাজ করছে? এদের স্পর্শতল বরাবর। ঠিক আছে, এবার দেখো এই বলটা বাড়িয়ে যাচ্ছে, ধীরে ধীরে বলটাকে বাড়ানো হচ্ছে। পাট দেখা গেল 2, তখনও বস্তু স্থির। এরপর ওর পাট দেখা গেল তাহলে 2 কেজি, তখন বল কত? 2 গুণিত 9.8 নিউটন সমান কত হবে? দেখো 19.6 নিউটন। 19.6 নিউটন বল কাজ করছে, তখনও বস্তু স্থির আছে। তাহলে এই বলটা কি আগের মতো 9.8 নিউটনই আছে? না, এক নেই। যদি এটা কম থাকে তাহলে গতিশীলতা এইদিকে, কারণ বল প্রয়োগ করেছি 19.6 নিউটন, বিপরীত দিকে আছে 9.8 নিউটন। তাহলে এইদিকে একটা কার্যকর বল পাওয়া যেত, তার জন্য গতিশীল হতো, কিন্তু গতিশীল হচ্ছে না। তাহলে বুঝতে হবে এই ঘর্ষণ বলও বৃদ্ধি পেয়েছে। ঘর্ষণ বল বৃদ্ধি পেয়ে ঠিক 19.6 নিউটন হয়েছে, দিয়ে এই বলকে বাতিল করছে। তো এরপর ধরো 3 কেজি বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম করে। কি বলা হলো? যখন পাট দেখা যাচ্ছে 3, তখন বল কাজ করছে 3 গুণিত 9.8 নিউটন, 29.4 নিউটন তখন বল প্রয়োগ করেছি। এরপর গতিশীল হবার উপক্রম করলো, এর সামান্য বেশি হলে গতিশীল হয়। তো দেখো স্থির অবস্থায় যখন ছিল তখন একটা ঘর্ষণ বল কাজ করছিল, এই বল প্রয়োগ করতে গতিশীল হবার উপক্রম করলো, মানে সর্বোচ্চ এই 3 কেজি পর্যন্ত স্থির থাকে। এরপর বল বৃদ্ধি করলে এই বস্তুটা গতিশীল হয়। তো এই 3-এর আগে পর্যন্ত বস্তুটা স্থির ছিল। এই অবস্থায় যে ঘর্ষণ বলটা কাজ করছিল তার নাম স্থিত অবস্থার ঘর্ষণ বল। স্থিত অবস্থার ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে এটার নাম কি হলো? স্থিত অবস্থার ঘর্ষণ বল। এর আরেক সংক্ষেপে বলা হয় স্থিত ঘর্ষণ বল। স্থিত ঘর্ষণ বল। ঠিক আছে, এটা একটা পাওয়া গেল যখন স্থির অবস্থায় আছে। এবার দেখো স্থির অবস্থায় যে ঘর্ষণ বল তার মান কি নির্দিষ্ট? দেখো এর মান নির্দিষ্ট নয়। স্থিত ঘর্ষণ বলের মান নির্দিষ্ট নয়। দেখো প্রথমে ছিল 9.8 নিউটন, পরে 19.6 হলো, পরে বাড়ছে। তো এটা বাহ্যিক বলের উপর নির্ভর করে পরিবর্তন হয়। নির্দিষ্ট নয়, বাহ্যিক বলের উপর নির্ভর করে। দেখো স্থিত ঘর্ষণ বাহ্যিক বলের উপর নির্ভর করে একটা সর্বোচ্চ মান পর্যন্ত হতে পারে। একটি সর্বোচ্চ মান পর্যন্ত বৃদ্ধি পায়।
ঠিক আছে। তাহলে স্থিত ঘর্ষণ বলের মানটা নির্দিষ্ট নয়, কিন্তু তার মান বাহ্যিক বল, যে বাইরে থেকে যে বল প্রয়োগ করা হয়েছে তার উপর নির্ভর করে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ে, তারপর আর বাড়ে না। বাহ্যিক বলের সর্বোচ্চ একটা মান পর্যন্ত বস্তু স্থির থাকে। বাহ্যিক বল যদি ওই বলের তুলনায় বেশি হয় তখন বস্তু গতিশীল হয়। ওই অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করে, ঠিক গতিশীল হওয়ার আগের মুহূর্তে স্থিত ঘর্ষণ বলের মান সর্বোচ্চ হয়। গতিশীল হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে স্থিত অবস্থার ঘর্ষণ বলের মান সর্বোচ্চ হয়। একে স্থিত অবস্থার ঘর্ষণের সীমাস্থ মান বলা হয়। একে স্থিত অবস্থার ঘর্ষণের সীমা মান বা সীমাস্থ মান বলা হয়। বাইরের বল যদি বৃদ্ধি করতে থাকি, ঘর্ষণ বলের মানও ক্রমশ বাড়তে থাকবে। বৃদ্ধি পেতে পেতে একটা অবস্থায় কি বস্তু গতিশীল হবে। ঠিক গতিশীল হওয়ার আগের মুহূর্তে বস্তু স্থির ছিল, তখন ঘর্ষণ বলের মানটা সর্বোচ্চ হয়েছিল। ওই ঘর্ষণ বলটার মান হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল, ঘর্ষণের সীমা মান। এরপর যদি বল বৃদ্ধি পায়, ঘর্ষণ বল আর বৃদ্ধি পায় না, বস্তু এবার গতিশীল হয়। গতিশীল অবস্থায় কত ঘর্ষণ বল কাজ করছে সেটা কিন্তু স্প্রিং তোলার পাট থেকে আর বলা যাবে না। তাহলে একটা টার্ম এখানে মনে রাখো, যে বস্তু যদি গতিশীল হয় তখন একটা ঘর্ষণ বল কাজ করে। এখানে যেমন স্থির অবস্থায় থাকার জন্য যে ঘর্ষণ বল হলো তার নাম কি? স্থিত অবস্থার ঘর্ষণ বল। আর গতিশীল অবস্থায় থাকলে যে ঘর্ষণ বল কাজ করবে তার নাম হচ্ছে গতীয় অবস্থার ঘর্ষণ বল বা গতীয় ঘর্ষণ বল। ঠিক আছে। দেখো এখানে তাহলে তিনটে টার্ম তোমাদের পড়ানো হলো। এক হচ্ছে স্থিত অবস্থার ঘর্ষণ বল, ঘর্ষণ বলের সীমামান গতীয় ঘর্ষণ বল। এই তিনটে টার্ম তোমাদেরকে বোঝানো হলো। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে বস্তু এই টেবিলে রাখা আছে, রেখে আমাদের হিসাবে দেখা গেছিল যে 2 নিউটন বল প্রয়োগ পর্যন্ত, 2 নয়, আমরা যে উদাহরণ লিখেছিলাম তাতে 3 কেজি বল পর্যন্ত ও স্থির ছিল।
দেখো এটা যদি টেবিলটা অন্য হয়, হয়তো এর থেকে মসৃণ কোনো টেবিলের উপর রাখা হয়েছে, তাহলে দেখা যাবে 3-এর আগেই গতিশীল হয়েছে। আবার যদি এই টেবিলের তুলনায় অমসৃণ টেবিলের উপর রাখা হয়, তাহলে দেখা যাবে আরো বেশি বল প্রয়োগ করতে হচ্ছে গতিশীল করতে। তাহলে এই যে ঘর্ষণ বলের মান, সেটা দেখো এখানে যে স্পর্শতল মানে বস্তু আর টেবিল, এদের স্পর্শতল যত অমসৃণ হবে ঘর্ষণ বল তত বেশি হবে। যদি অমসৃণ হয় তাহলে ঘর্ষণ বলের মান বেশি হবে। ঘর্ষণ বলের মান বেশি হবে। আর যদি মসৃণ হয় তাহলে ঘর্ষণ বলের মান কম হবে। মসৃণ তাহলে ঘর্ষণ বল কম হবে। ঠিক আছে, তাহলে তলের প্রকৃতির উপর ঘর্ষণ বল নির্ভর করবে, এটা বোঝা গেল। ঠিক আছে, এরপরে অন্য বিষয়টা দেখো। ধরো এই ব্লকের উপর আরো একটা ব্লক বা এর উপর কিছু ভারী জিনিস চাপানো হলো, যেমন বলা আছে যে কিছু বাটখারা এর উপর বসানো হলো। বলো আগে যে বল কাজ করছিল ঘর্ষণ বল, এখন এই ওজন চাপানোর পর ঘর্ষণ বল কি একই থাকবে? ধরো প্রথম যে টেবিল নেওয়া ছিল তাতে দেখা যাচ্ছে 3 × 9.8 এই বল প্রয়োগ করলে এটা গতিশীল হচ্ছিল, কিন্তু তার উপর এখন একটা 10 কেজি ভারের বাটখারা বসিয়ে দেওয়া হয়েছে। বলো তো আগের মতো এই বল প্রয়োগ করলেই গতিশীল হবে? সাধারণভাবে বুঝতে পারছো না, এই বল প্রয়োগ করলে গতিশীল হবে না। আবার দেখো, আর হয়তো এটা 3-এর জায়গায় 4 কেজি বল প্রয়োগ করলে 4 কেজি মানে 4 × 9.8 নিউটন বল প্রয়োগ করলে এটা গতিশীল হয়। এবার এর উপর আমি আরো একটা 10 কেজি ভরের বস্তু চাপিয়ে দিলাম, তাহলে দেখা যাবে আরো বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে ঘর্ষণ বলের মান যেমন তলের প্রকৃতির উপর নির্ভর করে, তেমন এখানে যে বস্তু রাখা আছে তার ভরের উপর নির্ভর করছে। প্রকৃতপক্ষে জেনে রাখবে এটা কিভাবে হয়। এই যে ভর রাখা আছে এ মানে এই বস্তু টেবিলের উপর একটা বল প্রয়োগ করে, তো টেবিলও এর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। কি বলা হলো? বস্তুটা টেবিলের উপর, দেখো এই বস্তু টেবিলের উপর একটা বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে এর ওজন। মানে এই বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানছে সেটা হচ্ছে বস্তুর ওজন। সেই বল কাজ করছে নিচের দিকে। টেবিলও এই বস্তুর উপর একটা উপরের দিকে বল প্রয়োগ করে, এটা ক্রিয়া আর এটা তাহলে তার প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া আর ক্রিয়া সমান হয়ে পড়েছে। তাহলে এই যে বল প্রয়োগ করবে টেবিলও বস্তুর উপর একই মানের বল বিপরীত দিকে প্রয়োগ করবে। এই বলটা হচ্ছে প্রতিক্রিয়া, লম্বভাবে প্রযুক্ত হয়, এই জন্যই বলটার নাম হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। এর নাম কি বলা হলো? লম্ব প্রতিক্রিয়া। এখন দেখো যত ওজন বাড়বে লম্ব প্রতিক্রিয়া তত বেশি হবে। এখন বলছে লম্ব প্রতিক্রিয়া যত বেশি হবে ঘর্ষণ বলের মান তত বেশি হবে। ঠিক আছে, তাহলে এখানে যত ওজন বাড়িয়ে যাব বা যত বাটখারা চাপিয়ে যাবে এর উপর লম্ব প্রতিক্রিয়া তত বেশি হবে, ঘর্ষণ বলের মানও তত বেশি হবে। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল কি কি বিষয়ের উপর নির্ভর করে আবার দেখে নাও। এখানে বলের প্রকৃতির উপর নির্ভর করবে। তল যত অমসৃণ হবে ঘর্ষণ বল তত বেশি হবে, তল যদি মসৃণ হয় ঘর্ষণ বল কম হবে। লম্ব প্রতিক্রিয়া যত বেশি হবে ঘর্ষণ বল তত বেশি হবে। ঠিক আছে, এবার দেখো
এখানে এর ক্ষেত্রফলের উপর এই যে অংশ জুড়ে এর উপর বল প্রয়োগ করছে সেটা হচ্ছে স্পর্শতলের ক্ষেত্রফল। পরের দিকে নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে যে স্পর্শতলের ক্ষেত্রফলের উপর এই ঘর্ষণ বলটা নির্ভর করে না, কতটা অংশ জুড়ে বল প্রয়োগ করেছে তার উপর ঘর্ষণ বলের মান নির্ভর করবে না। ঠিক আছে, তাহলে তলের প্রকৃতির উপর নির্ভর করবে, ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না। ঠিক আছে, এবার দেখো তাহলে ঘর্ষণ বল সম্পর্কে কি কি বৈশিষ্ট্য পাওয়া গেল সেগুলো লিখব, আর কিছু প্রশ্ন আছে তার উত্তর তোমাদের আমি বুঝাবো। দেখো ঘর্ষণ বল সম্পর্কে যা জানা গেল সেই নিয়ে সংক্ষিপ্ত একটা অংশ আমরা লিখেছি। দেখো প্রথমের অংশ হচ্ছে ঘর্ষণ বলের সংজ্ঞা, মানে ঘর্ষণ বল কি বা ঘর্ষণ বল কাকে বলে সেই অংশ এটাই পাওয়া যাবে। দেখো পরস্পরের স্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি করলে বা গতি সৃষ্টির চেষ্টা করা হলে এদের স্পর্শতলের সমান্তরালে উৎপন্ন একটি বল গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে কাজ করে, একে ঘর্ষণ বল বলা হয়। কি বলা হয়েছিল দেখো, যে দুটো বস্তু, যেমন এই বস্তুকে টেবিলে রাখা আছে, তাহলে টেবিল আর বস্তু এদের পরস্পরের স্পর্শে আছে। তো এবার যদি বস্তুটাকে গতিশীল করা হয় বা গতিশীল করার চেষ্টা করা হয়, তাহলে এদের স্পর্শতলের সমান্তরালে একটা বল উৎপন্ন হবে, যে বল এই গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে কার্যকর হয়, সেই বলটার নাম হলো ঘর্ষণ বল। ঠিক আছে, এবার 1 নম্বর পয়েন্টে কি লেখা আছে দেখো, যে ঘর্ষণ বল সবসময় বস্তুর গতির বিপরীত দিকে বা বস্তু যেদিকে গতিশীল হওয়ার চেষ্টা করে তার বিপরীত দিকে কাজ করে। এই বৈশিষ্ট্যের কথা এখানে ছিল। দ্বিতীয় বলা হলো ঘর্ষণ বল সবসময় স্পর্শতলের সমান্তরালে ক্রিয়া করে। ঠিক আছে, দেখো এটাও এখানে লেখা হয়েছিল। 3 নম্বরে বলা আছে বাহ্যিক বলের প্রয়োগ সত্ত্বেও বস্তু স্থির থাকলে বস্তুর উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলকে স্থিত অবস্থার ঘর্ষণ বল বলা হয়। কি বল, বাইরে থেকে বল প্রয়োগ করা হয়েছে অথচ ব্লকটা টেবিলের উপর স্থির আছে, তাহলে ব্লক আর টেবিলের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করছে তাকে বলা হয়েছিল স্থিত অবস্থার ঘর্ষণ বল। সে কথাটা এখানে বলা হলো। আবার কি বলা হলো দেখো, বাহ্যিক বলের প্রয়োগ সত্ত্বেও, ওই যে স্প্রিং তোলার সাহায্যে বাইরে থেকে বল প্রয়োগ করা হয়েছিল, তা সত্ত্বেও ব্লকটা টেবিলের উপর স্থির ছিল, তাহলে সেক্ষেত্রে টেবিল আর ব্লকের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করছে তার নাম হচ্ছে স্থিত অবস্থার ঘর্ষণ বল। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট দেখো, স্থিত অবস্থার ঘর্ষণ বলের একটি নির্দিষ্ট সর্বোচ্চ মান আছে। কি বলা হলো, স্থিত ঘর্ষণ বল এর মান 0 থেকে বেড়ে বেড়ে একটা নির্দিষ্ট সর্বোচ্চ মান পর্যন্ত হতে পারে। তো এই সর্বোচ্চ বলের মান বস্তু ও তলের প্রকৃতির উপর নির্ভর করে। বুঝছো, এই সর্বোচ্চ মানটা যে দুটো বস্তু নিয়েছে তাদের তলের প্রকৃতির উপর নির্ভর করে। যদি মসৃণ হয় তাহলে বলের মান কম হবে, অমসৃণ হলে বেশি হবে। ঠিক আছে, আর এই সর্বোচ্চ মানটা অতিক্রম করলেই গতিশীল হবে। এই সর্বোচ্চ মানটার নাম কি, সীমাস্থ ঘর্ষণ বল বা ঘর্ষণের সীমা মান। ঠিক আছে, পরের পয়েন্টে দেখো, বস্তুর উপর ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়ার মান যত বেশি হয় ঘর্ষণ বলের মানও তত বেশি হয়। লম্ব প্রতিক্রিয়া কি বলা ছিল দেখো, এখানে এই ছবিটা আগে আঁকা হয়েছিল, দেখেছ, যে ওজন কাজ করছে নিচের দিকে, উপরের দিকে টেবিল ও বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, এটা ক্রিয়া আর এটা প্রতিক্রিয়া। তল লম্বভাবে উপরের দিকে বল প্রয়োগ করেছে, এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, যাকে এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। এই লম্ব প্রতিক্রিয়ার মান যত বেশি হবে ঘর্ষণ বলের মানও তত বেশি হবে। আর শেষে বলা আছে ঘর্ষণ বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। দুটো বস্তু, যে ব্লকটাকে টেবিলের উপর রাখা আছে ওটা ওদের স্পর্শতলের ক্ষেত্রফল, মানে যে অংশ জুড়ে এখানে ঠিক আছে এর ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না, নির্ভর করে ওদের প্রকৃতির উপর।
ঠিক আছে, তাহলে তোমরা এইগুলো সব পড়বে। পড়ে যদি কোনো অংশ অসুবিধা থাকে বা কিছু বুঝতে না পারো, কোনো প্রশ্ন আটকে থাকলে তোমরা গ্রুপে লিখে পাঠাবে, আমরা তার সমাধান করব, বা এখানে তোমরা কমেন্টসে লিখতে পারো, তা থেকেও আমরা উত্তর তোমাদের পাঠিয়ে দেব। ঠিক আছে, তাহলে তোমরা সবাই এটা ভালো করে তৈরি করবে।